আজ আমাদের দ্বিতীয় বক্তৃতা, বিষয় লোককথা প্রান্তিক মানুষের অন্যতর ভাষ্য। এই বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আমরা পেয়েছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কাকলি ধারা মণ্ডলকে। এখন আমি কিংসুক্তাকে অনুরোধ করব বক্তার পরিচয় দেওয়ার জন্য। কিংসুক্তা। ধন্যবাদ সুপর্ণা। আমি আরো একবার ক্যালকাটা কম্পারেটিস্ট 1919-এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই আন্তর্জালিক বক্তৃতায়। আজ বিষয় সম্পর্কে তো সুপর্ণা বলেই দিল। আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি প্রফেসর ডক্টর কাকলি ধারা মণ্ডল মহাশয়াকে। প্রফেসর কাকলি ধারা মণ্ডল মহাশয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল লোকসঙ্গীতের প্রায়োগিক ক্ষেত্র নিয়ে। এছাড়াও সংস্কৃতির বিভিন্ন উপাদানের ওপর এবং ভৌগোলিক পরিবেশের প্রভাব সম্পর্কে গবেষণা করে তিনি ডিলিট উপাধি লাভ করেছেন। লোকসংস্কৃতির দুই পুরোধা প্রতিষ্ঠানের তিনি সভাপতিত্ব করেন, একটি হলো একাডেমি অফ ফোকলোর এবং অপরটি হলো সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ। ঐতিহ্য দা ট্র্যাডিশন, লোকদর্পণ, লোক উৎস প্রভৃতি লোকসংস্কৃতি বিষয়ক একাধিক গবেষণা পত্রিকার তিনি সম্পাদক। অসংখ্য আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক আলোচনা সভার প্রধান বক্তা, প্রতিষ্ঠিত সংস্কৃতি বিজ্ঞানী। তার সম্পাদিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা লোকসঙ্গীত কোষ, বাংলা লোকসংস্কৃতি চর্চার ইতিহাস, নদিয়ার ইতিহাস, তোমারই হোক জয় প্রভৃতি। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখের দাবি রাখে শব্দবিজ্ঞান ও লোকসঙ্গীতের তত্ত্বকথা, বঙ্গীয় লোকসংস্কৃতিতে ধান্য প্রসঙ্গ, খেজুর গুড় ও শিউলি সমাজ, ফোকলোর স্টাডিজ, সাম নিউ কনসেপ্ট অ্যান্ড কোয়েস্ট প্রভৃতি। আমরা আজ ভীষণই খুশি কাকলি ধারা মণ্ডল মহাশয়াকে আমাদের সঙ্গে পেয়ে এবং গর্বিত। ম্যাডাম, স্টেজ আপনার, আপনি যদি শুরু করেন। ম্যাডাম, শোনা যাচ্ছে? নমস্কার। প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ক্যালকাটা কম্পারেটিস্ট 1919-কে, এই রিসার্চারদের যে ফোরাম, যেখানে গবেষণামূলক বিভিন্ন ধরনের আলোচনা হবে বা হয়েছে, এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে আমার ভাবনাগুলোকে শেয়ার করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। নবীন গবেষকদের এই ফোরামের আরো শ্রীবৃদ্ধি ঘটুক এবং তারা আরো ভালোভাবে নিজেদের এই সারস্বত সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করুক এই আলোচনা চক্রের মাধ্যমে, এটাই তাদের জন্য শুভকামনা রইল। আমার আজকের যে বিষয় লোককথা প্রান্তিক মানুষের অন্যতর ভাষ্য। লোককথা মানেই কিছু গল্প শোনা। তো আমি খুব গল্পের ছলেই আলোচনাটা করব, খুব গুরুগম্ভীর কিছু বিষয় এখানে বলবো না। শুরু করি গল্প দিয়েই। এক দেশে এক রাজা ছিল। রাজার 5 রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী আর ছোট রানী। কিন্তু রাজার মনে ভারী দুঃখ। কেন জানো? ছেলেপুলে হয়নি যে। রাজা তাই সব সময় এই কথাই ভাবে আর দীর্ঘশ্বাস ফেলে। ভাবে, আমি মরে গেলে এত বড় রাজ্যের রাজা কে হবে? মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র সবার মনে ওই এক চিন্তা। রাজা কত বদ্যিকে দেখিয়েছেন, কত মন্দিরে মন্দিরে কত মানত করেছেন, তবু রানীদের কোল শূন্যই থেকে যায়। দিন যায়, রাজ্যের প্রজারাও মনের দুঃখে কাটায়। এমন ভালো রাজা, তিনি মারা গেলে তাদের যে কি হবে? তারপর একদিন এক ফকির এলো রাজদরবারে। রাজা খুব যত্ন করে তাকে বসালেন, অনেক উপহার, সোনার মোহর সব কিছু দিলেন। ফকির কিন্তু কিচ্ছু নিল না। বলল, রাজা, আমি তো ফকির, এসব নিয়ে করবো কি? আমি এসেছি তোমার দুঃখের কথা শুনে। এই বলে ফকির তার ঝোলা থেকে একটা শসা বার করলো। শসাটা প্রায় আধ হাত লম্বা আর তার গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে। ফকির বলল, রাজা, এই শসাটা খোসা বোঁটা সমেত 5 রানীকে ভাগ করে দিও, বলো খেয়ে নিতে, তাহলে সবাই কোল আলো করে পুত্র সন্তান লাভ করবে।
ব্যাঙ রাজপুত্র বানর রাজপুত্রের এই গল্প ছেলেবেলায় প্রায় সবাই শুনেছে। এমন গল্প আমরা কেউ ঠাকুমা, কেউ দিদিমা, কেউ পিসিমা বা মা কাকিমা কিংবা দাদুদের কাছ থেকে ছোটবেলায় অনেক শুনেছি। এমন গল্পে শৈশবে আমাদের কল্পনার রাজ্যে রামধনু খেলে যেত। কে জানতো এদের বলে লোককথা বা ফোকটেলস। লোক সংস্কৃতি চর্চার প্রাথমিক যুগে এইসব মৌখিক পরম্পরাই ভার্বাল আর্ট বা লোক সংস্কৃতির সমার্থক ছিল। প্রজন্ম পরম্পরায় মুখে মুখে প্রচলিত ও হস্তান্তরিত স্মৃতি ও শ্রুতি বাহিত এইসব গল্প বা কথা বা কাহিনী আকারে খুব ছোট হতে পারে, মানে এই শুরু করলাম আর 2 মিনিটেই শেষ। আবার এত বড় হতে পারে যে তা শেষ করতে কয়েক দিন লেগে গেল। সেই যে আরব্য রজনীর গল্প আমরা সবাই জানি, সহস্র এক আরব্য রজনী, 1001 দিন ধরে সেই শিকলি গল্প চলেছিল। এমনও তরও হতে পারে। এইসব গল্প একক ও সরল যেমন হতে পারে, আবার অজস্র শাখা প্রশাখা সম্বলিত জটিল কাহিনীও হতে পারে। তবে a tale circulated by word of mouth among the common folk, যারা শুনবে তারাও এক পরম্পরাগত জীবনধারার অংশ, যিনি বলবেন তিনিও ওই আঞ্চলিক পরম্পরারই বিশিষ্ট অংশ। সাধারণত মৌখিক রূপে বারংবার বলা হয়ে এসেছে এইসব কাহিনী। তবে 19 শতাব্দী থেকেই বহু লোককথাই বিভিন্ন দেশে সংরক্ষণের প্রয়োজনেই লিখিত রূপ লাভ করেছে। লোক সংস্কৃতির যে 5টি বর্গ, সেক্টরস অফ ফোকলোর, তার মধ্যে প্রথম বর্গটি হলো বাককেন্দ্রিক লোক সংস্কৃতি বা মৌখিক পরম্পরা বা মৌখিক সাহিত্য, যাকে ওরাল লিটারেচার বা ওরাল এক্সপ্রেশন বলা হয়, যার অন্যতম প্রধান উপাদান হচ্ছে এই গদ্যাকারে বর্ণিত লোককাহিনী। লোককথায় এক বা একাধিক মোটিভ থাকতে পারে। মোটিভটা কি? মোটিভ হলো কাহিনীর এক ক্ষুদ্রতম অংশ যা কোনো ঐতিহ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকার ক্ষমতা রাখে। যেমন যে গল্পটা দিয়ে আমি শুরু করলাম, সেখানে একটা মোটিভ ছিল নিঃসন্তান রাজা এবং আরেকটা মোটিভ ছিল দৈব বলে সন্তান লাভ। এই যে দুটো মোটিভ, মানে আমি এই দুটো মোটিভকে কেন্দ্র করে গল্পটা যে কোনো ভাবে শুরু করতে পারি, যে কোনো ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এক ছিল রাজা, তার 1 রানী, 2 রানী, 3 রানী, 5 রানী, 7 রানী, যা কিছু হতে পারে। এবং সেই যে দৈব বলে সন্তান লাভ, সেটা শশার মাধ্যমে হতে পারে, শিকড়ের মাধ্যমে হতে পারে, আপেলের মাধ্যমে হতে পারে, কলার মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো দৈব বস্তুর মাধ্যমেও হতে পারে। দৈব বলে সন্তান লাভ এবং নিঃসন্তান রাজা, এই যে দুটি মোটিভ সারা বিশ্বেই, এই দুটো খুব জনপ্রিয় মোটিভ। এ প্রসঙ্গে একটু পিছনে ফিরে যাই। 19 শতকের মধ্যভাগে ফিনল্যান্ডে এক বিশেষ সামাজিক আন্দোলন শুরু হয়। শিকড়ের টান ও আত্মানুসন্ধানের তাগিদে ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক কার্লে ক্রোন, এই নামটা বোধহয় সবার জানা, যিনি ছিলেন ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি বা হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল মেথডের জনক জুলিয়াস ক্রোনের পুত্র। এই কার্লে ক্রোন, তিনি ওই তুলনামূলক সাহিত্যের অধ্যাপক। তার কিছু তরুণ অধ্যাপক বন্ধু যথা অস্কার হ্যাকম্যান, অ্যাক্সেল ওলরিক, জোহানেস বোল্ট, CW ভান সুইডো প্রমুখকে নিয়ে এবং তাদের কিছু গবেষক ছাত্র ছাত্রীকে নিয়ে 1831 খ্রিস্টাব্দে এক্সক্লুসিভলি লোক সংস্কৃতি চর্চার উদ্দেশ্যকে সামনে রেখে গড়ে তুলেছিলেন ফিনিশ লিটারারি সোসাইটি। এরা এক বৃহৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন। ওই যে বললাম, আত্মানুসন্ধান আর দেশের ঐতিহ্যের প্রতি টান। দেশের প্রতিটি মানুষের কাছে তারা আবেদন জানান এই প্রকল্পে সহায়তা করে নিজের ঐতিহ্য ও লোক সংস্কৃতির উপাদানগুলোকে সংগ্রহ করে তাদের কাছে পাঠাতে। সেই সঙ্গে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বহু গবেষক ও ছাত্রকেও কিছু বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও তাদের পাঠানো হলো লোক সংস্কৃতির উপাদান সংগ্রহ করতে। ফলে কি হলো?
ফলে যা হওয়ার তাই হলো। লক্ষ লক্ষ সংগৃহীত উপাদানের মধ্যে কয়েক হাজার লোককথাও সংগৃহীত হলো। কয়েক হাজার মানে বিপুল সে পরিমাণ। এই সব লোককথার গবেষণা ও বিশ্লেষণের জন্য কার্লে ক্রোন তার ছাত্র তথা অধ্যাপক অ্যান্টি আর্নেকে দায়িত্ব দিলেন এগুলো শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের। অ্যান্টি আর্নে দীর্ঘদিন ধরে প্রবল পরিশ্রমেও এ কাজ সম্পূর্ণ করতে পারলেন না এবং প্রবল পরিশ্রমে ইতিমধ্যে তার মৃত্যু হলো। তখন কার্লে ক্রোন দায়িত্ব দিলেন তারই আরেক সহকর্মী স্টিভ টমসনকে। 1926 সালে স্টিভ টমসন আর এই যে টাইপ সূচি যেটা অর্ধসমাপ্ত ছিল সেই কাজকে পরিপূর্ণতা দান করলেন এবং এই সূচিটি এরপর আর্নে টমসন টাইপ সূচি বা টাইপ ইন্ডেক্স নামে পরিচিত হলো। এবং 1928 সালে দ্য টাইপস অফ ফোক টেলস এই গ্রন্থের মাধ্যমে এই টাইপ সূচি বা টাইপ ইন্ডেক্স প্রকাশিত হয়, যা লোককথার শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এক পথ প্রদর্শনকারী পায়োনিয়ার কাজ হিসেবে চিহ্নিত হয়। টাইপ সূচি শুধু লোককথার নির্দিষ্ট ধরনকেই চিহ্নিত করলো তা নয়, একটি বিশেষ ধরনের লোককথার সম্ভাব্য উৎসস্থল, কোথা থেকে সেটা প্রথম রচিত হয়েছিল, নির্দিষ্ট জনগোষ্ঠী কাদের মধ্যে সেটা প্রচারিত, তার আদি পাঠ বা আর্কিটাইপ। একটা লোককথার অনেকগুলো ধরন হতে পারে, সেটা চলতে চলতে এক দেশ থেকে অন্য দেশে পরিভ্রমণের সূত্রে পাল্টে যেতে পারে, সেটা কথকের মুখ থেকে অন্য কথকের মুখে যেতে যেতে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যেতে যেতে পাল্টে যেতে পারে। তার আদি পাঠ নির্ণয় বা আর্কিটাইপটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এছাড়া ঐক্যটাইপ নির্ধারণ করার কাজও কিন্তু এই টাইপ ইন্ডেক্স সহজতর করে দিল। যে কোনো গল্পের একটি সম্পূর্ণ নিরপেক্ষ স্বতন্ত্র যে মেজাজ, সেটাই তার টাইপ। একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বিশেষ কয়েকটি টাইপেরই সন্ধান মেলে, যা ওই গোষ্ঠীর চিন্তা, চেতনা, পরিবেশ, তার সমাজ মনস্তত্ত্ব বা সোশিও সাইকোলজির প্রতিফলন। এটা গেল টাইপের কথা। শুরু করেছিলাম মোটিভের কথা দিয়ে। টাইপের কাজ করার সময়ই আর্নে লোককথার এই ক্ষুদ্রতম এককগুলিকে লক্ষ্য করেছিলেন এবং তিনি এর কথা তার নোটবুকে লিখেও যান। এবং স্টিভ টমসন যখন দেখলেন এই টাইপের সঙ্গে সঙ্গে মোটিভের কথাও তিনি বলছেন, তিনি তখন এই হাজার হাজার লোককথার মধ্যে মোটিভের সন্ধান শুরু করলেন এবং অজস্র মোটিভের সন্ধান তিনি পেলেন। 1930 সালে বিপুলাকার 6টি ভলিউমে মোটিভ ইন্ডেক্স নামে একটি গ্রন্থ প্রয়াসের মধ্য দিয়ে যা আত্মপ্রকাশ করলো। টমসনের মতে a motif is the smallest element in a tale having a power to persist in tradition. In order to have this power, it must have something unusual and striking about it. অর্থাৎ লোককথার মধ্যে কিছু অসাধারণ ও আকর্ষণীয় মৌলিক ক্ষুদ্রতম উপাদান থাকে, যা ঐতিহ্যের মধ্যে বেঁচে থাকে, কথকের প্রভাবে, কালের প্রভাবে কিংবা স্থানান্তরের ফলেও যা পরিবর্তিত হয় না। এ থেকে জেড পর্যন্ত এই মোটিভ সূচিতে মোট 23টি মোটিভ চিহ্নিত করা হলো। ও, আই এবং ওয়াই কে বাদ দেওয়া হয়েছিল। আবার প্রত্যেক মোটিভের অন্তর্গত, যেমন আমি বলছি যে বি ক্যাটাগরিতে জীবজন্তু বিষয়ক মোটিভ। এই বি ক্যাটাগরিকে 100টি ভাগে ভাগ করা হলো, B.1, B.2, B.3 এভাবে B.100 পর্যন্ত। হয়তো B.1 এ বাঘ সংক্রান্ত যে জীবজন্তুর কাহিনী, মানে B.2 তে হয়তো শিয়াল সংক্রান্ত যে মোটিভগুলি, B.3 তে হয়তো কুমির সংক্রান্ত হতে পারে। তো এইভাবে 100টি উপবিভাগে ভাগ করা হলো। আবার প্রত্যেকটি উপবিভাগ, যেমন বাঘ, B.1 এ ধরলাম বাঘ, এবার এই বাঘকে আবার 10টি, মানে ধূর্ত বাঘ, বোকা বাঘ, হিংস্র বাঘ, বাঘ ও মানুষ, এইভাবে বাঘের মধ্যে আবার 10টা ক্যাটাগরি। তো এইভাবে মোটিভকে তিনি ক্লাসিফাই এমন ভাবে করলেন যে চাইলে পরবর্তী সময়ে আরো অনেক মোটিভকে এর মধ্যে ইনকর্পোরেট করা যায়। লোককথার এই টাইপ সূচি বা মোটিভ সূচি অত্যন্ত আকর্ষণীয় গুরুত্বপূর্ণ এক বিষয়। পরে কখনো এ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা যাবে, আজকে সে সুযোগ নেই। যে কথা বলছিলাম যে লোককথাকে বিভিন্ন বিশেষজ্ঞ
বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছেন। লোককথার বিষয় বা থিম, গঠন বা স্ট্রাকচার, রূপ বা তার ফর্ম, তার অন্তর্নিহিত গূঢ় অর্থ বা মিনিং ইত্যাদির বিচারে লোকসংস্কৃতি বিজ্ঞানী ডক্টর ওয়াকিল আহমেদ ভাগ করেছেন কতগুলো ভাগে, সে কথাটা বলছি। এছাড়াও আরো অজস্র ভাগ রয়েছে, অজস্র বিতর্ক রয়েছে নিয়ে। প্রথম ভাগটি হলো রূপকথা বা ফেয়ারি টেলস, যাকে মার্চেন বলা হয় জার্মানিতে, কিংবা পরিকথা বলছেন কেউ কেউ, আরো অনেক নামে। আমরা মোটামুটি ফেয়ারি টেলস বা রূপকথাটা সব থেকে বেশি গ্রহণযোগ্য দুটি টার্ম বলে ব্যবহার করব। ব্রতকথা বা রিলিজিয়াস টেলস, এটাকেও কেউ কেউ যেমন মহারাষ্ট্রের দুর্গা ভগত রিচুয়াল টেলস বলেছেন। এছাড়া আছে পশু কথা বা অ্যানিমাল টেলস, রোমাঞ্চকর গল্প বা নোভেল্লা, বীর কাহিনী বা হিরো টেলস, সন্ত কাহিনী বা সেজ টেলস, পুরা কাহিনী বা মিথ, যাকে বর্তমানে লোকপুরাণ বলা হচ্ছে। বাংলায় মিথ কথাটিও প্রচলিত, ডক্টর চন্দ্রমল্লিক সেনগুপ্ত বা মাধুরী সরকার এরা মিথ শব্দটিকেই ব্যবহার করেছেন। এছাড়া লিজেন্ড, যাকে ডক্টর শ্যামসুন্দর প্রধান বা ডক্টর শিলা বসাক এরা এই বিষয়ে কাজ করেছেন, তারা বলছেন কিংবদন্তি। এছাড়া নীতিকথা বা ফেবলস, হাস্যব্যঙ্গের গল্প বা হিউমারাস টেলস, যাকে জোকস অ্যান্ড অ্যানেকডোটসও বলা হয়, ব্যাখ্যা দানকারী গল্প বা এক্সপ্লেনেটরি টেলস। এছাড়াও আমাদের বাংলার প্রেক্ষাপটে ভূতের গল্প আছে, ডাকাতের গল্প আছে যেমন ভম্বল সর্দারের গল্প, শিকারের গল্প আছে, আজগুবি বা গুলিখোরদের গল্প আছে। এরকম অজস্র লোককথা প্রচলিত আছে বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে। লোকসংস্কৃতির কোর ফিল্ডে ছাত্র গবেষক ছাড়াও আজকে আমাদের এই আলোচনাটা সম্পর্কে বহু মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। তাদের কথা ভেবেই এই প্রাথমিক কিছু কথা বলা। রূপকথা বলতে রাক্ষস, খক্ষস, দত্তি, দানব, ব্যঙ্গমা, ব্যঙ্গনী, পক্ষীরাজ, ঘোড়া, পরী কিংবা জিন সহ কাল্পনিক অসংখ্য চরিত্র, রাজা, রানী, রাজপুত্র, রাজকন্যা সহ জমজমাট এক গল্প, যা মূলত ইচ্ছা পূরণের গল্প, যেখানে ভালোদের জয় আর মন্দদের পরাজয়ের নির্দিষ্ট ফর্মুলা অনুসৃত হয়। দক্ষিণারঞ্জনের ঠাকুরমার ঝুলি এমনই এক রূপকথা সংগ্রহ। পশু কথায় জীবজন্তুরাই মূল চরিত্র, যেমন বাঘ, শিয়াল, কুমির ইত্যাদির গল্প। আবার যেসব জীবজন্তুর গল্পে উপদেশ থাকে সেগুলোকে নীতি কথা বা ফেবল বলে, যেমন বাংলায় হিতোপদেশ, সংস্কৃতে পঞ্চতন্ত্র, এমনই ফেবল। মিথ হলো সৃষ্টি বিষয়ক বা ব্যাখ্যামূলক কাহিনী। মানুষ কি করে সৃষ্টি হলো, কেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়, কেন ভূমিকম্প হয়, আদিম মানুষ এ বিশ্বের বিভিন্ন বিষয় বা ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতো না, তাই নিজের মতো করে কিছু ব্যাখ্যা তারা করে নিত। প্রাক বিজ্ঞানের যুগে, বিজ্ঞানের পূর্ববর্তী যুগের মানুষের নিজস্ব ভাবনাপ্রসূত ব্যাখ্যামূলক কাহিনী হলো মিথ। যেমন রাহু আর কেতুর সেই গল্প তো সবাই জানি, চন্দ্র আর সূর্যকে গিলে নেয় বলেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। তাহলে লিজেন্ড কোনগুলি? কিংবদন্তি বা লিজেন্ড হলো ঐতিহাসিক কোনো ব্যক্তি বা স্থান বা বিষয়কে কেন্দ্র করে প্রচলিত কোনো ক্ষুদ্রাকার লোককথা, সাধারণত কোনো বিষয় যার মধ্যে আংশিক সত্যতা বা ইতিহাস আছে, তারপর তাকে ঘিরে গড়ে উঠেছে গল্প যা সবটুকু ইতিহাস নয়, কাল্পনিকতার রঙও তাতে মিশে আছে, সেগুলোই কিংবদন্তি। যেমন তানসেনের দীপক রাগ গেয়ে আলো জ্বালাবার কিংবা মেঘমল্লার গেয়ে বৃষ্টি আনার গল্প। আকবরের সভা গায়ক ছিলেন তানসেন এবং তার সম্পর্কে বহু কিংবদন্তি প্রচলিত আছে। এই চরিত্রটি ঐতিহাসিক, হয়তো কখনো কাকতালীয় ভাবে তিনি মেঘমল্লার গাইবার সময় বৃষ্টিও হয়েছিল। এবার তিনি দীপক রাগ গেয়ে সত্যিই প্রাসাদের সব আলো জ্বালাতে পারতেন কিনা সেটা ভাবনার বিষয়, কিন্তু এই যে তাকে ঘিরে গল্প, এই ধরনের গল্পগুলোই কিংবদন্তি। ব্রতকথা তো সবাই জানেন, নির্দিষ্ট আচার-কৃত্যগত অনুষঙ্গে বিশ্বাস ও সংস্কার কেন্দ্রিক যে লোক কথা, সেগুলোই ব্রতকথা। আর রঙ্গরসের উৎস হলো চুটকি বা রঙ্গকথা, জোকস, অ্যানেকডোটস, যেমন গোপাল ভাঁড়ের গল্প, যেমন বীরবলের গল্প, যেমন মোল্লা নাসিরুদ্দিনের গল্প। এমনকি আজকের দিনে ছাত্রছাত্রীরা তাদের মধ্যেও অসংখ্য চুটকি বা জোকস নিরন্তর আমাদের মাধ্যম হয়ে ওঠে, যেমন পাঞ্জাবিদের বোকামি, বাঙালিদের বুদ্ধিমত্তা ইত্যাদিকে কেন্দ্র করে প্রচুর ছোট ছোট জোকস প্রচলিত আছে। তো লোককথার এই বিপুল সম্ভার দেশে দেশে কালে কালে নিত্য বহমান।
লোককথা বিশেষজ্ঞ ডক্টর দিব্যজ্যোতি মজুমদার তিনি বলছেন, মানুষ এসব কাহিনী বলে চলেছেন সেই কোন ভুলে যাওয়া কাল থেকে। সন্ধ্যার সূর্য ডোবার মুহূর্তে সারাদিনের ক্লান্তি শেষে তারা যখন লোককথা বলেন, তখন নিজের জীবন ও সামাজিক পরিবেশের না মেটা আকাঙ্ক্ষা ও ইচ্ছা পূরণ নানাভাবে প্রকাশ হয়ে পড়ে। এবার আসা যাক রচয়িতার, লোককথার রচয়িতা তথা শ্রোতা এবং কথকের প্রসঙ্গে। তারাও লোক বা ফোক, তারা মাস পিপল বা জনগণ। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়েও তারা প্রান্তিক, সাবলটার্ন, জাতিগত, পেশাগত, শ্রেণীগত, বর্ণগত কিংবা সামাজিক অর্থনৈতিক বিচারে তারা সোশ্যাল এক্সক্লুশনের শিকার। ফলে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সমাজে তথা গোষ্ঠীর মধ্যে এই যে সব লোককথা প্রচলিত হয়ে আছে প্রজন্ম পরম্পরায়, তা আপাতভাবে কিছু নিরীহ কাহিনী, অলস কল্পনার রোমান্টিক বিস্তরণ, কিছু শিশু ভোলানো মজাদার ব্যাপার স্যাপার মনে হলেও তার অন্তর কাঠামোয় থেকে যায় কালেকটিভ মাইন্ডের নিগূঢ় মনস্তত্ত্ব। শুরু করি একটি বহুল প্রচলিত শিশু ভোলানো পশু কথা দিয়ে। গল্পটা সবার জানা। সেই যে একটা খরগোশ ছিল, বনের পশুরাজ সিংহ খাদ্য হয়ে তার গুহায় ওই খরগোশকে যেতে হবে। খরগোশ বুদ্ধি করে দেরি করে গেল। সিংহ রেগে আগুন, হুঙ্কার দিয়ে বলল, তোর এত সাহস, আমার কাছে আসিস দেরি করে? খরগোশ বলল, মহারাজ, রাস্তায় আরেক পশুরাজ আমায় পথ আটকে ছিল, তাই তো এত দেরি। তাই নাকি? কার এত সাহস আমার রাজ্যে তোর পথ আটকায়? ইত্যাদি। এই গল্প তো সবাই জানে। গল্পের শেষটাও আমাদের সবার জানা। কুয়োর মধ্যে নিজের ছায়া দেখে বোকা সিংহ লাফ দেয় আর জলে ডুবে মারা যায়। বাস্তব ক্ষেত্রে যদিও সিংহ এমন বোকা প্রাণী, এমন তথ্য আমরা কেউ কোথাও পাই না। খরগোশ যে কিনা গর্তে মুখ ঢুকিয়ে ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, সেও এমন বুদ্ধিমান কি করে হয়ে উঠলো? এসব প্রশ্ন লোককথার রাজ্যে অবান্তর। অন্যতর ভাষ্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। আসলে আকারে ক্ষুদ্র, ক্ষমতায় দুর্বল এই খরগোশ হচ্ছে সোশ্যালি এক্সক্লুসিভ প্রান্তিক সমাজের প্রতিনিধি। মার্ক্সের বয়ানে যারা শোষিত শ্রেণীর প্রতিভূ। আর বিশালাকার প্রবল শক্তি সম্পন্ন সিংহ সমাজের ক্রিম ক্লাস পিপল, শাসক শ্রেণীর, বা বলা ভালো তারা হচ্ছে শোষক শ্রেণীর প্রতিনিধি। বাস্তব জীবনে চিরটাকাল পড়ে পড়ে মার খাওয়া, শোষণে জর্জরিত হতে হতে সমাজের প্রান্তদেশ থেকে মূল স্রোতের প্রায় বাইরে চলে যাওয়া। বাস্তবে তার কোনো প্রতিকার নেই। তাই গল্পের মধ্যে গল্প রচয়িতা শোধ নেয়, জিতিয়ে দেয় নিজেরই আত্মরূপ খরগোশকে। সিংহকে শুধু পরাজিত করে নয়, হত্যা করে শান্তি পায়। এভাবেই কল্পিত পশু কথায় বিম্বিত হয় সমাজের খেটে খাওয়া মানুষের প্রতিরোধ পদ্ধতি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সংগৃহীত আরেকটি চমৎকার পশু কথা এ প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে। সেটাও সবার জানা। সেই যে নরহরি দাসের গল্প। ছোট্ট ছাগল ছানা, গায়ে কোনো শক্তিই নেই, মায়ের অনুপস্থিতিতে জঙ্গলে গিয়ে রাত হয়ে গেল। এবার সে বাড়ি ফিরবে কি করে? এক্ষুনি তো শিয়াল বা কারো না কারোর পেটে যাবেই। সুতরাং সে শিয়ালের একটা গর্ত ফাঁকা পেয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। শিয়াল ফিরে এসে যখন দেখলো গর্তে কেউ একটা রয়েছে, জিজ্ঞেস করলো, গর্তে কে রে? উত্তর দিল ছাগল। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। এক আধটা নয়, এক গ্রাসে 50টা বাঘ খায় সে। এ কথা শুনে শিয়াল তো পরিমরি করে ছুটে বাঘের কাছে গিয়ে কেঁদে পড়লো। শুনে বাঘ গেল খেপে, কে রে বেটা নরহরি দাস, চল দেখাচ্ছি মজা। শিয়াল তো কিছুতেই যাবে না, শেষে তাকে ফেলে পালাবে না এই আশ্বাস দিয়ে বাঘ লেজে শিয়ালকে বেঁধে চললো। দূর থেকে তাদের আসতে দেখেই ছাগল বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনে বাঘ তো ভয় পেয়ে গেল। আরে, শিয়াল বেটা ইচ্ছা করে ওই নরহরি দাসের কথা শুনেই আমাকে লেজে বেঁধে নিয়ে এসছে, আর আমাকে আসলে ওর মুখে ঠেলে দেওয়ার জন্য। এবার মানে বাঘ আর তার লেজে বাঁধা শিয়াল দুজনেই ওই মরি করে ছুটতে গিয়ে আছাড় খেয়ে কাঁটা খেয়ে একেবারে যা তা অবস্থা। পুরো গল্পটা খুব সুন্দর। ছোটবেলায় এই গল্পটা যখন আমি আমার মেয়েকে বলতুম, সে তো হেসে গড়াগড়ি খেত। আমরাও বাঘ আর শিয়ালের দুর্দশায় খুব মজা পেতাম। কিন্তু এই কি কেবল এক বোকা বাঘ আর তার সাকরেদ শিয়াল আর চালাক ছাগল বাচ্চার মজাদার গল্প? নাকি জোরদার, জমিদার, রাজা
কিংবা পরবর্তীকালে রাজনৈতিক নেতা মন্ত্রীদের তীব্র শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারিতের ঘৃণার প্রকাশ? বাস্তবে যে ভক্ষকের উৎপীড়নের কোনো প্রতিকারই তারা করতে পারেন না, গল্পের মধ্যে তাকেই নাকানি চোবানি খেয়ে প্রতিহিংসা চরিতার্থ করে। ফ্রয়েডের ভাষায় ইট ইজ আ পারফেক্টলি ভ্যালিড সাইকিক ফেনোমেনন, অ্যাকচুয়ালি আ উইশ ফুলফিলমেন্ট, এবং টিকে থাকার প্রবল আকাঙ্ক্ষায় অসহায় প্রান্তিক মানুষের উদ্বর্তনের আকাঙ্ক্ষা এমন অবাস্তব সব গল্পের সৃষ্টি করেছিল। এমন অসংখ্য লোককথা পাই যেখানে বাঘ কিংবা সিংহকে এমনই সব ক্ষুদ্র প্রাণীরা পর্যুদস্ত করছে, যেখানে টুনটুনি পাখি কৌশলে তার ছোট ছোট সন্তানদের শিকারী বিড়ালে সেন বৃষ্টি থেকে রক্ষা করছে। সেই যে টুনটুনির গল্পে বিড়াল যখনই টুনটুনির ঘরের আশেপাশে আসে ছানাদের খাবার জন্য, আর পেন্নাময়ী মহারানী শুনে খুশি হয়ে যায়। প্রান্তিক মানুষের জীবনের প্রতি পদক্ষেপে এভাবেই গ্রামের মোড়ল, গোষ্ঠীপতি, রাষ্ট্রীয় জীবনে পুলিশ, আদালত, নেতা, সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কারখানার মালিক, ইটভাটার ঠিকাদারদের খুশি রাখতে হয়। তারাও সুযোগ খোঁজে এমনই ফুরুত করে লোভী বিড়ালদের হাত ছাড়িয়ে পালাবার। সামাজিক শোষণ, রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, এমনকি যৌন শোষণের জাঁতাকল থেকে মুক্তি পেতে চেয়েও মেলে না মুক্তি। গল্পে টুনটুনিরা তার হয়ে অ্যাক্ট করে। যখন তার বাচ্চারা উঠতে শিখে তার গাছের ডগায় গিয়ে বসলো, খানিক বাদেই বিড়াল এসে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাঠি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মীচারী বিড়ালনি, বলেই সে ফুট করে উড়ে পাঠাল। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতেও পারলো না, ছানাও খেতে পারলো না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। এইভাবেই লোককথায় কথক বা রচয়িতা তার বেঁচে থাকার নিতান্ত প্রাথমিক চাহিদাগুলোকে পূরণ করতে চায় রূপকের অন্তরালে। কোন চাহিদা? ফ্রয়েডের ভাষায় অস্তিত্ব টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা। 2 নম্বর, দৈহিক মানসিক অত্যাচারের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। 3 নম্বর, হিংসার বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন ও প্রতিবাদের আকাঙ্ক্ষা। 4 নম্বর, বলশালীর বল প্রদর্শনের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ ও আত্মতৃপ্তি তথা শোষিতের উদ্বর্তন আকাঙ্ক্ষা। এসব চাহিদাই অসংখ্য লোককথায় ছদ্মবেশী চরিত্ররা তার হয়ে পূরণ করে। প্রান্তিক কথকের অভিজ্ঞতা বলে, তার কথা কেউ শোনে না, সে যে সর্ব অর্থেই দুর্বল, তাই তার কোনো কাজ হয় না। এ তার দারিদ্র্যের শাস্তি, এ তার তথাকথিত কোট ছোট জাতের ঘরে জন্মাবার শাস্তি, সামাজিক সম্মান ও যোগাযোগহীনতার শাস্তি। টুনটুনির ফোড়া হয়েছে, কষ্ট পাচ্ছে, নাপিতকে গিয়ে অনুরোধ করলো, সামান্য ব্যাপার ফোড়াটুকু কাটলেই পারতো, কিন্তু ওই যে বললাম সে যে শক্তিহীন, তাকে ইগনোর করেই শক্তিমানের আনন্দ। নাপিত অপমান করে তাড়িয়ে দিল, হ্যাঁ খালি তো একটা সামান্য পাখি, তার আবার ফোড়া নাকি আমি কেটে দেবো, আমি রাজার ফোড়া কাটি। রাজার কাছে গিয়ে টুনটুনি নালিশ করলো, রাজা হেসে উড়িয়ে দিল। রেগে গিয়ে টুনটুনি ইঁদুরকে, বিড়ালকে, লাঠিকে, আগুনকে, সাগরকে, হাতিকে কার না পায়ে ধরলো, কার কাছে না কেঁদে পড়লো, তার সমস্যায় কেউ সাহায্য করলো না। শেষে ছোট্ট মশার কাছে কেঁদে পড়লে মশা তার লক্ষ লক্ষ বন্ধুকে নিয়ে দলবদ্ধ ভাবে হাতিকে আক্রমণ করলো। 1টা মশা, 10টা মশা, 100টা মশা কামড়ালে কিচ্ছু যায় আসে না হাতি, কিন্তু লক্ষ লক্ষ মশা যখন আকাশ ছেয়ে দিল, তখন হাতি বলে সাগর শুষি, সাগর বলে আগুন নেবাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বিড়াল ঠেঙাই, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলল, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। ক্ষুদ্রের সমষ্টিগত শক্তি এখানে বৃহৎকেও কাঁপিয়ে দিল। প্রতিনিয়ত প্রান্তিক জীবন দেখে তাকে তুচ্ছ করার সামাজিক পরম্পরা। সে কাজ পায় না, সে সামনে এগোবার সুযোগ পায় না, সে এমনকি তার প্রাপ্য পরিষেবাটুকুও পায় না। গল্পের মধ্যে তাই সমাজের সর্বস্তরকে সে বাধ্য করে তার কাছে হাত জোড় করতে, প্রাপ্য পরিষেবাটুকু দিতে। তাই এইসব লোককথা আর যাই হোক, নিরীহ শিশু মনোরঞ্জক আবল তাবল ভাবনা রাশি বলে ভাবলে মস্ত ভুল হবে। মৌখিক ইতিহাসের ভাঁজে ভাঁজে নিহিত আছে সমষ্টি মনের চেতন কিংবা অবচেতন মনের আশা আকাঙ্ক্ষা, রাগ ক্ষোভ, প্রতিবাদ প্রতিরোধ, এমনকি প্রতিহিংসা পরায়ণতা। লোককথায় প্রান্তিক মানুষের সমাজ মনস্তত্ত্ব যেমন নিহিত থাকে, ঠিক তেমনি এমন অনেক বিষয় থাকে যা বহুকালের প্রাচীন কোনো প্রথা কিংবা রীতি, যে পরম্পরা লোককথার মধ্যে জীবাশ্ম হয়ে রয়ে যায়। যেমন নরবলি প্রথা,
নরমাংস ভক্ষণের রীতি, ক্যানিবালিজম। বহু লোককথায় আমরা এই নরবলির প্রসঙ্গ পাই, যা প্রমাণ করে একসময় পূজাচারে নরবলির প্রথা ব্যাপকভাবে ছিল। আমি একটা গল্পের কথা বলি, এটা একটা ব্রত কথা। ঝাড়খণ্ডের রাঁচি জেলায় পখরা ভরা ব্রত, অর্থাৎ পুকুর ভরার ব্রত, এই ব্রত পালন করা হয় চৈত্র মাসের প্রথম সপ্তাহে। এটা খরাপ্রবণ একটা অঞ্চল, এখানে পুকুর, নদী, নালা, কুয়ো এগুলো শুকিয়ে যায় চৈত্র মাসে। তখন এই জলাশয়গুলো ভরে, যাতে জলে ভরে যায়, তার জন্য এই ব্রত পালন করা হয়। ব্রত কথাটি খুব সংক্ষেপে বলি, এরকমই একটা ব্যাপার যে একবার এক গ্রামে খুব জলকষ্ট হয়েছিল। তো সবাই মিলে জমিদারের কাছে গিয়ে কেঁদে পড়লো। জমিদার পুরোহিতকে ডেকে পাঠালেন। কি করা যায়? সেই পুরোহিত যথারীতি বলল যে দেবী খুব রুষ্ট হয়েছেন, দেবীকে সন্তুষ্ট করতে হবে। দেবীকে কি করে সন্তুষ্ট করা যাবে? না, নরবলি দিতে হবে, তবেই জলাশয় আবার জলে ভরে উঠবে। তো সহজে তো নরবলি, যাকে তাকে তো আর নরবলি দেওয়া যায় না। তো রাজা তখন তার প্রজাদের কাছে অনুরোধ করলেন, এবং প্রজাদের কাছে বলতে এই অঞ্চলে ও রাজা বলতে সেই উচ্চ বর্ণের মানুষ, এবং প্রজারা বেশিরভাগই নিম্নবর্ণের উপজাতি সম্প্রদায়ের মানুষ। তো সেই প্রজাদের কাছে অনুরোধ করলেন যে সকলের মঙ্গল কামনার্থে কে তার আত্মাহুতি দেবে। তো অবশেষে এক দরিদ্র যুবক সে এই আত্মাহুতি দিতে রাজি হলো। এবং তারপরে আমি গল্পটা সংক্ষেপেই বলছি যে তাকে বলি দেওয়া হলো এবং তার রক্ত ছিটিয়ে দেওয়া হলো পুকুরে, এবং আশ্চর্য কাণ্ড যে সঙ্গে সঙ্গেই পুকুর জলে ভরে উঠল। মাঝারি সরকারের ব্রত, সমাজ ও সংস্কৃতিতে এই গল্পটি রয়েছে। তো এরকমই আরেকটি গল্প নাটাই চণ্ডীর ব্রততে দেখা যাচ্ছে। এই যে নরবলির প্রথা, সেই নরবলির প্রথা আমরা বহু গল্পের মধ্যে পাচ্ছি, বিশেষ করে যে গল্পগুলো সহজে পাল্টায় না, যেমন ব্রত কথার গল্প, তার সঙ্গে একটা রিচুয়ালিস্টিক ভ্যালু যুক্ত থাকে। এই গল্পটাকে পাল্টে দিলে তার যে কার্যকারিতা সেটা নষ্ট হওয়ার একটা ভয় থাকে, সেই কারণে এগুলো সহজে এই ব্রতর কথাগুলোকে পাল্টানো হয় না। তার ভেতরকার যে উপাদানগুলো, সেই এলিমেন্ট গুলোকেও অ্যাজ ইট ইজ রেখে দেওয়ার একটা প্রবণতা বা প্রচেষ্টা থাকে। তো নাটাই চণ্ডীর ব্রততে কি দেখা যাচ্ছে যে এক সওদাগর ও তার মেয়ে এবং তাদের পরিবারকে ঘিরেই পুরো গল্পটা। সেই গল্পটি বিশাল, আমি সেই গল্পটির দিকে যাচ্ছি না। এই গল্পের একটা অংশে আছে যে সওদাগরের মেয়ে, তার বিয়ে হয় এবং সে শ্বশুর বাড়িতে যায়। সে শ্বশুর বাড়িতে গিয়ে তার একটি পুত্র সন্তান হয়, এবং সেই পুত্র সন্তানের যে অন্নপ্রাশনের দিন, এবং বিভিন্ন কারণে তার উপরে সেই সওদাগর পরিবার, বিশেষ করে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তার স্বামী বা শ্বশুর, এরা সন্তুষ্ট ছিলেন না। তাদের যে কোনো কারণেই হোক মনে হয়েছিল যে মেয়েটি অশুভ। তো যাই হোক, এই যে পুত্র সন্তানটি হয়, সেই পুত্র সন্তানের অন্নপ্রাশনের দিন লোকজন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এবার ওই যে শ্বশুর মশাই, ওই মেয়েটির যে শ্বশুর মশাই, তিনি একটি বিশাল বড় দিঘি খনন করিয়েছিলেন, কিন্তু কিছুতেই সেই দিঘিতে জল উঠছিল না। এবং সেখানেও পুরোহিত নিদান দিয়েছিলেন যে এই জল একমাত্র উঠবে যদি তোমার যে নাতি, তোমার বংশের কোনো সন্তানকে যদি এখানে বলি দেওয়া হয়, তবেই কিনা এর জল উঠবে। তো বংশের সন্তান মানে এই মুহূর্তে তার যে ক্ষুদ্র নাতি, তার কথাই তার মনে হয়েছিল, এবং তার মায়ের অজান্তে সেই শিশুটিকে সেখানে হত্যা করে তিনি সেই রক্ত ছিটিয়ে দিয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে সেই দিঘিও জলে পরিপূর্ণ হয়ে উঠেছিল। পরে অবশ্য মা নাটাই চণ্ডীকে পুজো করে সন্তুষ্ট করে মেয়েটি এই সন্তানকে আবার লাভ করে, এবং সে আরো সবকিছু এর সকলের ভালোবাসা লাভ করে, এবং তার হারিয়ে যাওয়া যা কিছু গয়না ইত্যাদি সবকিছু সে ফিরে পায়। এখানে মূলত নাটাই চণ্ডীর মাহাত্ম্যটাকেই প্রচার করার উদ্দেশ্যে এই ব্রত কথাটি। তো কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা দেখছি যে এই যে একটি নরবলি প্রথা এবং তার পুনর্জীবনের যে বিশ্বাস, সেটা আমরা এই গল্পে পাচ্ছি। শঙ্কটার ব্রতেও এরকম ধরনের একটি নরবলি প্রসঙ্গ পাই। এরকম অজস্র গল্পের মধ্যে আমরা নরবলি ব্যাপারটা পাই। মানে বাংলাতেও যে এক সময়ে নরবলি হতো তার প্রমাণ কিন্তু এই ধরনের অজস্র লোককথা। এবং নরমাংস ভক্ষণ বাংলার সর্বত্র প্রচলিত ছিল না। কেন? সর্বত্র নরমাংস ভক্ষণের লোককথা পাওয়া যায় না।
পশ্চিম সীমান্তবঙ্গে এবং উত্তরবঙ্গে কিছু নরমাংস ভক্ষণের গল্প পাওয়া যায়। আমি মেঘালয়ে বেড়াতে গিয়ে এ প্রসঙ্গে একটা খুব সুন্দর লোককথা পেয়েছিলাম। ওখানে একটা ফলস আছে, কালিকাই ফলস, ফল কালিকাই বলে। এই কালিকাই ফলসের যে মিথটি, সেটি একটি ক্যানিবালিজমের চমৎকার প্রমাণ। সেখানে খাসি মেয়ে কালিকাই তার শিশু সন্তানকে সে স্বামীর কাছে রেখে কাজে যায়। এটা মাতৃতান্ত্রিক একটা সমাজ, এবং তাদের মেয়েরা কাজ করে আর ছেলেরা ঘরের কাজকর্ম সামলায়, বাচ্চাদেরও সামলায়। তো একদিন সে যখন কাজ থেকে ফিরে এসে তার সব থেকে ছোট্ট যে সন্তানটি, কয়েক মাস মাত্র বছর, তাকে খোঁজ করে, তখন তার স্বামী বলে যে পাশের বাড়ির বাচ্চাটি, মেয়েটি তাকে নিয়ে গেছে। তখন সে নিশ্চিন্ত হয়ে তারপরে তার স্বামীর সঙ্গে খেতে বসে, এবং খেতে বসে সে দেখে যে রুটি এবং মাংস হয়েছে, এবং সেই মাংসটি অত্যন্ত সুস্বাদু। সে সেই মাংসটি খায়, এবং খাবার পর মেঘালয়ের একটা প্রথা আছে যে ওরা কাঁচা সুপারি, পান এগুলি খায়। তো সেটা রাখা থাকে শিকেই তুলে। তো এইরকমই একটি শিকের মধ্যে সে কাঁচা সুপারির সন্ধানে হাত দিতে দেখে ছোট ছোট কাটা আঙুল। তারপরে সে বুঝতে পারে যে তার স্বামী আসলে তাকে তার সন্তানেরই মাংস খাইয়েছে। তখন সে মনের দুঃখে, খুব স্বাভাবিক, মায়ের কাছে এই যন্ত্রণা মেনে নেওয়া সম্ভব নয়, পাহাড় থেকে ঝাঁপ দেয় আত্মহত্যা করার জন্য, এবং তার ফলেই ওই ফলসটি জন্ম হয়, এবং সে সেই ঝর্ণা হয়ে যায়। এই যে গল্পটি, সেই গল্পের মধ্যে আপাতভাবে মনে হবে যে এ কিরকম গল্প। আসলে লোককথায় বর্ণিত কোনো বিষয়ই অবান্তর বা প্রক্ষিপ্ত নয়। সত্যিই নরমাংস ভক্ষণ এই অঞ্চলে একসময় বহুল প্রচলিত ছিল বলেই জানা যায়, যা কিনা ফসিল হয়ে এই গল্পটির মধ্যে রয়ে গেছে। ব্রতকথা নিয়ে আরো অনেক কথা বলা যায়, কিন্তু এই মুহূর্তে সীমিত সময়ে বিস্তৃত আলোচনার সুযোগ নেই। তবু একটা বিষয় এই প্রসঙ্গে বলতে চাই। জানা যায় যে ভারতীয় উপমহাদেশে গাঙ্গেয় উপত্যকায় ধানের চাষ শুরু হয়েছিল ৭,০০০ থেকে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দে। যদিও তখন জঙ্গলি ভ্যারাইটির কিছু ধান আসাম, নেপালে জন্মাতো। আমরা জানি যে ৮,৫০০ থেকে ১৩,৫০০ বছর আগে চায়নার পার্ল ভ্যালি রিজিয়নে প্রথম ধানের চাষ হয়েছিল বলে জানা যায়। যাই হোক, তার মানে ব্যাপকভাবে চাষ হওয়া ও প্রধান খাদ্য রূপে শস্যে পরিণত হওয়ার আগে এই অঞ্চলে ধানের বদলে অন্য কিছু চাষ হতো। চিরকাল ধান কেন্দ্রিক সংস্কৃতি আমাদের নয়, কিন্তু আমাদের অধিকাংশ ব্রতই ধান চাষ কেন্দ্রিক কৃষি উৎসবকে ঘিরে। দু একটি ব্রত কথা এর ব্যতিক্রম। সেখানে তিলের প্রসঙ্গ পাই, যা থেকে প্রমাণিত হয় তিলই সে সময়ের একমাত্র খাদ্যশস্য ছিল, যা আজও প্রান্তিক লোকসমাজের মৌখিক পরম্পরায় জীবাশ্ম হয়ে রয়ে গেছে। যেমন ভাদ্রলক্ষ্মীর ব্রত কথাটি বলি, এই গল্পে এক বিধবা বামনী তার ছেলেকে নিয়ে একটা বট গাছের তলায় থাকতো, খুবই গরিব দরিদ্র। সেই বিধবা কোনো রকমের কাজ করে তাদের দিন গুজরান হতো, একবেলা খেতে পেত তো আরেক বেলা খেতে পেত না। কিন্তু সেই বামনী তার ছেলের জন্য যেটুকু খাদ্য তৈরি করে যেত, ওই গাছের উপর থাকা এক পেঁচা, পেঁচি আর তাদের বাচ্চা ছিল। ওই বাচ্চাটি, ওই বামনির ছেলেটি সেই পেঁচার বাচ্চাদের এত ভালোবাসতো যে সে তার নিজের সামান্য খাদ্যের খানিকটা অংশ সেই পেঁচার বাচ্চাদের খাইয়ে দিত। তো দিনের পর দিন এভাবে চলতে থাকে, অথচ তাদের যে সীমাহীন দারিদ্র, পেঁচার বাচ্চা সেটাও দেখতে পায়। সে তখন তার মাকে বলে, মা, এরা খুব গরিব কিন্তু খুব ভালো, দেখো আমাকে রোজ খাওয়ায়, তো তুমি ওদের কিছু করো, ওদের জন্য কিছু করো, তুমি তো মা লক্ষ্মীর বাহন, তুমি মা লক্ষ্মীকে বলে ওদের জন্য একটু ব্যবস্থা করে দাও। গল্পটি অনেক বড়, আমি সংক্ষেপেই বলছি যে ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার শেষ পর্যন্ত সেই পেঁচা ছেলেটিকে শস্যের দেবী মা লক্ষ্মীর কাছে নিয়ে যায় এবং শিখিয়ে দেয় যে মা যদি তোকে ধন দৌলত সোনা দানা দিতে চায়, তুই নিবি না, তুই বলবি আমাকে তুমি তিল ধুবড়ি দাও। তিল ধুবড়ি কথাটার অর্থ যে তিলের একটু পোটলা, মা তিলকে কাপড়ে বেঁধে রাখা বা কোনো মৃৎ পাত্রে রাখা হয়, ঠিক যেরকম লক্ষ্মীর ঝাঁপিতে ধান থাকে এরকম তিল ধুবড়িতে তিল থাকে। বেতের বোনা কুনকেতে এই যে ধান রাখলে সেটাই লক্ষ্মীর ঝাঁপি। তার মানে সেটা কতদিন আগে যখন আমাদের শস্য বেতের ডোলে
ধান থাকতো সেই সময়কার, আর তিল ধুবড়ি হচ্ছে তারও আগেকার, তিল ধারণকারী যে মৃৎপাত্র সেই সময়কার। তো যাই হোক, ওরা তারপরে তিল ধুবড়ি ছেলেটি নিয়ে আসে বাড়িতে, মাকে বলে পুজো করতে, এবং তারপর তাদের অবস্থা ফিরে যায় ইত্যাদি। এই তিল ধুবড়িকে কেন্দ্র করে এই ঘটনা আরো কিছু এগোয়। অর্থাৎ কিনা এখানে আমরা লক্ষ্মী ঝাঁপি বা ধান্য কেন্দ্রিক যে সংস্কৃতি তা নয়, তার আগেকার যে তিল কেন্দ্রিক সংস্কৃতি তার পরিচয় পাই। এছাড়াও আরো একটি গল্প আছে, চৈত্র লক্ষ্মীর ব্রত কথা। এই গল্পে আছে লক্ষ্মী নারায়ণ তাদের রথে চড়ে পৃথিবী পরিক্রমায় বেরিয়েছিলেন, এবং মানে নারায়ণ অ্যাকচুয়ালি পৃথিবী পরিক্রমায় বেরিয়েছিলেন, লক্ষ্মী বায়না করে তার সঙ্গে আস, এবং একটা জায়গায় তারা তাদের রথ থেকে নামেন, এবং মানে রথে বসিয়ে নারায়ণ একটি কাজে যান, লক্ষ্মীকে বলে যান যে সম্ভবত দক্ষিণ দিকে তুমি তাকাবে না, যদিও তাকাও রথ থেকে নামবে না, যদিও নামো সেখানে যা আছে তাতে হাত দেবে না, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। কিন্তু লক্ষ্মী যথারীতি সেই দিকেই তাকায় এবং দেখে যে বিশাল একটা তিলের ক্ষেত, সেই ক্ষেতে অসামান্য তিল ফুল ফুটে আছে, দেখে নিজেকে আর সম্বরণ করতে পারেন না তিনি সেই রথ থেকে নেমে যান, নিষেধাজ্ঞা অমান্য করে সেই তিল ফুলে তিনি হাত দেন, তোলেন, মাথায় চুলে পরেন, গলায় পরেন। তো ক্ষেতের মালিক তখন এক ব্রাহ্মণ, তিনি এসে পথ আটকান, এবং নারায়ণ সেই সময় উপস্থিত হন এবং বলেন আমি তোমায় বারণ করেছিলাম এই কাজ করতে। ব্রাহ্মণ এসে কি বলেন যে এই যে তুমি আমার ক্ষেতের তিল ফুল নষ্ট করেছো, এর জন্য তোমাকে 12 বছর বা 3 সন দাসী বৃত্তি করতে হবে। অর্থাৎ সেই সময়ে যে কৃতদাসের যে প্রথা, সেই ব্যাপারটাও প্রচলিত ছিল, এবং কোনো কিছুর ক্ষতিপূরণ শ্রমের মাধ্যমে যে দেয়া যেত, অর্থাৎ এই যে মানে বিনিময় মাধ্যম, সেটাও সেই সময় ছিল। 12 বছর বা 3 সন তাকে দাসী বৃত্তি করতে হবে। যাই হোক, মা লক্ষ্মী তো সেই বাড়িতে তিনি দাসী বৃত্তি করতে শুরু করলেন, এবং যথারীতি মা লক্ষ্মীর কৃপায় তাদের অবস্থা ফিরে গেল। কিন্তু এই যে তিল যে বিশেষ খাদ্যশস্য ছিল সেটা প্রমাণিত হয়, এবং জানা যায় যে তিল অত্যন্ত প্রাচীন এক খাদ্যশস্য, যা চীন, গ্রিস, মিশর, এমনকি ভারতে অত্যন্ত জনপ্রিয় ছিল। তিলের ছাতু, তিলের তেল, তিলকে দানা শস্য হিসেবে ব্যবহারের যে পরম্পরা ব্যাপকভাবে প্রমাণিত হয়, এবং এই ব্রতকথায় তারই জীবাশ্ম আমরা পাই। এখানেই কিন্তু মৌখিক ইতিহাস বা ওরাল হিস্ট্রির গুরুত্ব। যেমন যে কোনো গোষ্ঠীর মিথ বা লোকপুরাণ গুলো সাংঘাতিক সমস্ত অর্থবাহী। এর যে তাৎপর্য, পৃথিবীর প্রাচীনতম যে 5টি মহাকাব্য যথা গিলগামেশ, রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, এর উৎসবীজ হলো গোষ্ঠী মানুষের রচিত এইসব মিথকথা। যে জাতি, যে গোষ্ঠী মিথে যত সমৃদ্ধ, বলা হয় তার সভ্যতা সংস্কৃতি আসলে ততটাই ঋদ্ধ। ভারতবর্ষ, মিশর, গ্রিস, চীন, আফ্রিকা সহ বিভিন্ন দেশের মিথে সেখানকার লোক সমাজের হাজার হাজার বছরের বিশ্বাস, সংস্কার, গোষ্ঠী মনস্তত্ত্ব, জনভাবনা ফসিল হয়ে আছে। এগুলোকে যত ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, মানব সমাজের ইতিহাসে তত নূতন নূতন প্রকরণ উঠে আসবে। ডক্টর ফাল্গুনী ভূঁইয়ার বাংলা লোক সংস্কৃতি মনস্তাত্ত্বিক অন্বেষা প্রয়োগ, এই প্রসঙ্গে একটুখানি বলি। উৎপত্তি ও প্রকৃতিগত দিক দিয়ে লোকপুরাণ বা মিথ জাতিগত স্বপ্নচিন্তা, রেশিয়াল ড্রিম থট বলে মনঃসমীক্ষণে নির্দেশিত হয়। লোক সংস্কৃতির এই প্রকাশটিত সুদীর্ঘ অতীতকাল থেকে মানুষের অবচেতন মনে জমাট বাঁধা আকাঙ্ক্ষাগুলো প্রতীক রূপ লাভ করেছে। অর্থাৎ মিথকে যত ভাঙা যাবে ততই বেশি আমরা কিন্তু সেই সমাজের, সেই সোশিও সাইকোলজির অনেক অজানা কথা জানতে পারবো। মনঃসমীক্ষণের প্রবর্তক ফ্রয়েড নিজেই লোককথা, বিশেষত লোকপুরাণের উৎপত্তি, প্রকৃতি ও ঘটনা বিন্যাসকে স্বপ্ন সৃষ্টির বিকাশ প্রক্রিয়ার সমান্তরাল, এমনকি স্বপ্ন প্রতিরূপ ড্রিম ইমেজ হিসেবে বিশ্লেষণ করেছেন। ব্যক্তি মানুষের অবদমিত ইচ্ছা যেমন আনকনসিয়াস মাইন্ড বা স্তর থেকে বেরিয়ে স্বপ্নে মুক্তি পায়, অনুরূপে লোকমানসের সৃজনশীল কল্পনায় জাত বিভিন্ন আকাঙ্ক্ষা
বিকশিত রূপে লোকপুরাণ কথায়ও আত্মপ্রকাশ করে। অর্থাৎ মিথের উৎপত্তিস্থল মানব মনের স্বপ্ন, স্বপ্নে মানুষের বাস্তব বা অতৃপ্ত অবদমিত আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে এবং মিথ রচয়িতারাই আসলে এই কোন জাতির যে আকাঙ্ক্ষিত বা ভাবনা বা ঐতিহ্য কল্পনাগুলোকে রূপায়িত করে। শেষ করব গদ্যাকারে বর্ণিত লোককাহিনীর জনপ্রিয়তম বিভাগ রূপকথার প্রসঙ্গ দিয়ে। রূপকথায় ব্যক্তিমানের বহু সূক্ষ্ম ও জটিল উপলব্ধির প্রতিফলন ঘটে। একদিকে সামাজিক শ্রেণী সম্পর্ক, রাজপুত্র রাখাল বালক, রাজকন্যা ঘুঁটেকুড়নির সন্তান, রাজা ফকির, রানী দাসী, অন্যদিকে অবচেতন মনের বিচিত্র প্রত্যাশা ও তাদের অপূর্ণতার এক দান্দিকতার অপূর্ব সমীকরণ। সেখানে রাজা ও রানী, রাজপুত্র রাজকন্যা, রাক্ষস ডাইনি, পক্ষীরাজ ঘোড়া, অজস্র অবাস্তব চরিত্র, এগুলোর যে বহিঃসৈধ তার আড়ালে আসলে মানুষের প্রত্যাশা, নৈরাশ্য, কামনা, আকাঙ্ক্ষা, কল্পনা ও বাস্তবে বহুমাত্রিক এক দান্দিকতা এবং তারই সূত্রে উইশফুলফিলমেন্ট। যেভাবেই হোক মিলনান্তক পরিণতি সেখানে প্রান্তিক মানুষের অবশ্যম্ভাবী চাহিদা। রূপকথায় প্রান্তিক মানুষ নিজেকে অবলোকন করে দুর্বল ছোট রাজপুত্রের মধ্যে, যে দুয়োরানীর পুত্র কিংবা ভাগ্যদোষী প্রাসাদ থেকে বিতাড়িত রানীর পুত্র, কিংবা সে রাখাল ছেলে, সে জাদু শক্তির সাহায্য পায়, সে ব্যঙ্গমা ব্যঙ্গমীর মুখ থেকে শুনে তার সমস্ত বিপদের উত্তরণের কথা, সে সাহায্য পায় পক্ষীরাজ ঘোড়ার, সে সাহায্য পায় কোনো ফকির বা বয়স্ক বৃদ্ধার, এবং দেখা যায় যে নিজের যাবতীয় পার্থিব সমস্যার সমাধানে এই সমস্ত অতিলৌকিক শক্তির সাহায্য পেয়ে সে অত্যাচারী অন্যায়কারীকে শাস্তি দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভয়ঙ্কর মৃত্যু ঘটে। এ প্রসঙ্গে বলা যায় সাত ভাই চম্পার গল্পে দুষ্টু রানীদের সেই হেঁটোয় কাটা পিছনে কাঁটা দিয়ে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। কি সাংঘাতিক শাস্তি! অর্থাৎ প্রান্তিক বা সোশ্যালি এক্সক্লুসিভ মানুষ তাদের যে আপাত নিরীহ গল্পগুলো নিয়ত বলে চলেন, তার মধ্যে অত সহজ কথা সহজে বলা থাকে না। তার মধ্যে তাদের সমাজ মনস্তত্ত্ব, তাদের গোষ্ঠী মানসিকতার বহু জটিল ফর্মুলা থাকে, যা ওরাল হিস্ট্রি বা ওরাল লিটারেচার বা ওরাল এক্সপ্রেশনের অবশ্যম্ভাবী এক দিক। এবং আমরা লোককথাগুলোকে, যে কোনো ধরনের লোককথাগুলোকে যতই ভাঙবো ততই দেখবো যে সোশ্যালি এক্সক্লুসিভ এই যে কথক, সেই কথক আসলে লোককথায় কিছু রূপক, কিছু উপমা, কিছু আপাত নিরীহ ঘটনা পরম্পরার মধ্য দিয়ে অনেক গূঢ় কিছু কথা বলে চলেন, যা যিনি বোঝেন তিনি বোঝেন, যিনি বোঝেন না তার যে বহিরাবরণের আনন্দ সেটা সহজেই গ্রহণ করতে পারেন। নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোসংযোগ দিয়ে শোনার জন্য। অনেক ধন্যবাদ ম্যাম, আমরা অনেকখানি সমৃদ্ধ হলাম। ম্যাম, আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যেতে পারি? সময় আছে আমাদের হাতে? হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই। তার আগে একটু বলে নি, আমরা বেশ কিছু বিশিষ্ট জনকে আমাদের সঙ্গে পেয়েছি। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মৃন্ময় প্রামাণিক, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজস্বী মিত্র, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি গুয়াহাটির অধ্যাপক। স্যার, আপনি যদি কোনো মন্তব্য রাখেন, কিছু যদি বলতে চান স্যার। রাজস্বী স্যার। না, অ্যাকচুয়ালি আমি শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমার এই মুহূর্তে কিছু বলার নেই, আমি একটু ভাবি, যেগুলো বললেন সেগুলো আমি একটু অ্যাবজর্ব করি। আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু জানি না। থ্যাংক ইউ, আমার শুনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আমরা তাহলে ম্যাম একটু প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি করেছেন অভিষেক সিংহ রায়। তিনি বলছেন, ইন ইউর পার্সপেক্টিভ, হোয়াট ডিফার্স দ্য বেঙ্গলি ফোকলোর ফ্রম দ্য রিজিয়নাল ফোকলোরস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আদার দ্যান দ্য সোশিও কালচারাল ফ্যাক্টর? আসলে এটা একটা বিস্তৃত আলোচনার বিষয়। হোক, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা অঞ্চলের পরম্পরা মানে নির্দিষ্ট হয় মূলত তার পরিবেশের কারণে। আমাদের বাংলার যে ভৌগোলিক পরিবেশ, মানে একদিকে হিমালয় পর্বত, একদিকে মালভূমি, একদিকে সমভূমি, নদীমাতৃক সমভূমি, একদিকে উপকূল ভূমি, আবার সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে তার বিভিন্ন ধরনের ভৌগোলিক পরিবেশ, সেটা কিন্তু তার যে সংস্কৃতিকেও একটা বহুমাত্রিক রূপ দিয়েছে, বিচিত্রতার রূপ। মানে একদিকে যেমন আমরা এক ধরনের লোক সংস্কৃতির পরিচয় পাই, আবার উত্তরবঙ্গে আরেক রকম। ভাওয়াইয়ার সঙ্গে ঝুমুর কিংবা ঝুমুরের সঙ্গে বাউলের একসাথে বিশাল বিপুল মানে টিউন স্ট্রাকচারে তো বটেই, এবং অন্য বিভিন্ন দিক থেকেই বহু পার্থক্য রয়েছে। এই যে একটা পরম্পরা, সেটা গড়ে ওঠে মানে শুরুর দিকে যখন মানুষ একেবারে সভ্যতার প্রাথমিক স্তরে, সে বিশেষভাবে তার সংস্কৃতিটা গড়ে উঠেছে, শেপ পেয়েছে মূলত তার পরিবেশের দ্বারা, ভৌগোলিক পরিবেশের দ্বারা। পরবর্তী সামাজিক পরিবেশ, কালচারাল হিস্ট্রি, সেই অঞ্চলের যে সাংস্কৃতিক ইতিহাস, সেগুলো তার সংস্কৃতিকে একটা শেপ দিয়েছে। ফলে ভারতবর্ষেরই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পরম্পরা বা ঐতিহ্য, সংস্কৃতি, হেরিটেজ আলাদা আলাদা রূপ পেয়েছে। আবার একমাত্র বললাম তো পশ্চিমবঙ্গের মধ্যেই অনেক ডিফার করছে। আবার পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে সংস্কৃতি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে ঐতিহ্য, সেগুলো কিন্তু তার নিজস্ব ভৌগোলিক, সামাজিক, পরিবেশগত কারণে, তার সাংস্কৃতিক ইতিহাসগত কারণে, এবং আরো অনেক কিছু ফ্যাক্টর পরে সেই ফ্যাক্টরের কারণে গড়ে ওঠে। ফলে একটা তাদের মধ্যে পার্থক্য থাকে। আবার আরেকটা মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে একই ধরনের ভাবনা প্রসূত কিছু কিছু সাংস্কৃতিক উপাদানে জন্ম দেন। যেমন আমরা বলছি উঠন্তি মূলা পত্তনি চেনা যায়। যখন মূলো ওঠে তখনই সেই মূলটা কি আকার নেবে, কতটা সেটা পুষ্টি হবে, পরিপুষ্ট হবে, সেটা বোঝা যায়। আর আরেক দেশের মানুষ বলছেন যে মর্নিং সোজা ডে, অর্থাৎ সকালটুকু দেখলেই বোঝা যায় সেই দিন। তো মানে অনেক ধরনের একই ধরনের ভাবনা থেকে একই ধরনের সাংস্কৃতিক উপাদান অনেক ক্ষেত্রেই জন্ম লাভ করে। এটা নির্ভর করে এই ধরনের উপাদান নিয়ে আমরা ভাবছি কোন গোষ্ঠীর মানুষের উপাদান বা অন্য কোন গোষ্ঠীর মানুষের উপাদানের সঙ্গে আমরা তুলনা করছি। মানে এটা একটা জটিল বিষয় এবং জটিল কি বলবো সমাধান তার। সুতরাং তোমার বা আপনার প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া খুব মুশকিল। এবং এটা যে কোনো দেশের ঐতিহ্যের ক্ষেত্রেই প্রযোজ্য যে সেটার তার মানে একটার সঙ্গে আরেকটার পার্থক্য বা কম্পারেটিভ স্টাডি কিভাবে হবে, সেটার বহু প্যারামিটার এবং বহু দিক থেকে সেটা আলোচিত হতে পারে, এবং সেটা নির্ধারণও হয় বিভিন্ন কারণে। ধন্যবাদ ম্যাম। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন করছেন সন্দীপন বিশ্বাস। উনি লিখছেন, বাংলায় লোককথায় প্রতিবাদ প্রবণতা কিভাবে প্রকাশ পেয়েছে এ সম্পর্কে আরো কিছু বললে উপকৃত হতাম। বাংলায় মানে লোককথাগুলোতে প্রতিবাদ প্রবণতা প্রচুর প্রচুর আছে, মানে সে বলে শেষ করা যাবে না। ওই আমরা যদি টুনটুনির বইটাই দেখি, সেই টুনটুনির বইটা তুমি যদি তোমার কাছে থাকে, তুমি আরেকবার পড়তে পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখবে এরকম অসংখ্য মানে গল্প রয়েছে। সেই গল্পগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বাঘেরা খুব নাকানি চোবানি খায়, এবং দুর্বল যারা রয়েছে সেই চরিত্রগুলোই তারা, যেমন একটা গল্পের কথা আমার এক্ষুনি মনে পড়ছে যে এক বামুন, সেখানে মানুষ আর বাঘের গল্প। সেখানে এক বামুন, সে খুব ভালো মানুষ, সে একটা বাঘ খাঁচার মধ্যে ছিল, সে সেইখান দিয়ে যাচ্ছিল, বাঘটাকে রিকোয়েস্ট করে যে তুমি আমাকে একটুখানি মুক্তি দেবে, বড্ড কষ্টে আছি আমি, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তো বামুন ভালো মানুষে ভাবলো যে আহারে এত ভালো মানুষ কেন এরকম খাঁচায় বলে মুক্তি দিয়েছে। যেই না মুক্তি দিয়েছে, বাঘ বেরিয়ে বলে আমি তোমায় খাবো।
তখন বামুন বলছে এটা কেমন কথা, আমি তোমার উপকার করলাম তুমি আমাকে খাবে কেন? তখন বললো যে উপকার করলে কি মানুষকে করে নাকি, উপকার করলে তো লোকে বেশি করে আরো তার অপকার করে। বলে ঠিক আছে তাহলে চলো আমরা কারোর কাছে এইটা ব্যাপারে একটু সমাধান নিই। বলে তারা তারপরে ক্ষেতের আলের কাছে যাবে, এরকম মানে গল্পটা এইভাবে এগোবে। আল বলবে যে না, হ্যাঁ তাই তো হয়, যে উপকার করে তাই তো, আমি দেখো কত উপকার করছি দুপাশের দুটো জমিকে, অথচ আমাকে কেটে যে যখন সুযোগ পায় আমাকে কেটে তাদের জমির জায়গা বাড়িয়ে নেয়। তো বামুনের তো সমাধান হলো না, বাঘ বলে দেখলি তো তাহলে খাই। বলো না না, আর দুজনের কাছে যাবো। আর একটা বট গাছের কাছে গিয়ে বললো, বট গাছ বললো যে আরে দেখো আমার পাতা ছিঁড়ছে, এদের আমি এতক্ষণ ছায়া দিলাম, কত আরাম দিলাম এই দুজন মানুষ, তারপরে দেখো আমার পাতা ছিঁড়ছে, গাছের ডাল ভাঙছে, কেটে কুটে নিয়ে যাচ্ছে। তো আমি তো উপকার করলাম কিন্তু আমার বিনিময় অপকার করলো। তো এরপর একটা শিয়ালের কাছে যাবে, সেই শিয়াল খুব বুদ্ধিমান, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি শিয়াল খুব ধূর্ত এবং খুব বদমাশ, কিন্তু এই গল্পে শিয়াল খুব ভালো। সে ওই বামুনকে শেষ পর্যন্ত সাহায্য করবে, সে বাঘকে সে না বোঝার ভান করে বলবে যে কি ঘটনাটা হয়েছে, বারবার জিজ্ঞেস করতে থাকবে এবং তারপরে আলটিমেটলি ওই বাঘকে ওই খাঁচার মধ্যে গিয়ে আবার বলবে তুমি দেখাও কি হয়েছিল ঘটনা, দেখাতে বন্ধ করে দেবে, দিয়ে বামুনকে বলবে আর জীবনেও কিন্তু তুমি কারোর এরকম উপকার করবে না, এমন উপকারীর উপকার করবে না যে সে তোমার অপকার করতে পারে। তো এই যে গল্প আসলে তার দৈনন্দিন জীবনের এটা অভিজ্ঞতা, এবং এর মধ্যে যে একটা বাঘ যে একটা সর্বশক্তিমান, হ্যাঁ সে তার হয়তো কোনো মানে গোষ্ঠীপতি অথবা মানে সমাজের সেরকম ক্রিম ক্লাস কোনো পিপল, তার বিরুদ্ধে এটা তার প্রতিবাদ যে আমি তোমার এত উপকার করছি, আমি তোমার এত সেবা করছি, তোমার এত পরিষেবা দিচ্ছি, বিনিময়ে তুমি আমার ক্ষতি করার চেষ্টা করছো, এই একটা প্রতিবাদ প্রবণতা। যে কোনো গল্পের মধ্যেই আমরা কিন্তু এরকম অনেক উদাহরণ পাই। এখন অত আলোচনার তো সময় নেই, তো একটু আমরা ভালো করে খেয়াল করলে দেখবো যে এই গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল যে সেই কিন্তু জেতে, আর সবল যে সে কিন্তু হারে। বলছে কে যে বলছে সে দুর্বল কথক, সে হচ্ছে এই তান্ত্রিক মানুষ, সে লোক সমাজের মানুষ, সে দুর্বল, সে জিতিয়ে দিচ্ছে দুর্বলকে। প্রত্যেকটা রূপকথার গল্পে আমরা দেখবো যে সবসময় ছোট রাজপুত্র জিতছে, যে দেখি না হয়তো জঙ্গলে মানুষ হয়েছে, হয়তো বানর বুদ্ধুভুতুমের গল্প সেই মানে বাদর জিতছে, ভুতুম মানে যে পেঁচা জিতছে, কিন্তু যে রাজপুত্ররা সেই তলোয়ার খেলা শিখে বড় হলো, তারা রাজ পরিবারে এত কিছু খেয়ে দিয়ে মানুষ হলো, তারা কিন্তু হেরে যাচ্ছে। এগুলো তাদের প্রতিবাদ, এই যে প্রান্তিক মানুষ তারা নিজেদের সঙ্গে আইডেন্টিফাই করছে ওই যে দুর্বল মানুষগুলোকে, ওই যে নিপীড়িত মানুষগুলোকে, ওই অত্যাচারিত প্রাণীগুলোকে, তাই জন্য তারা এর মাধ্যমে আসলে প্রতিবাদটা জানাচ্ছে। ধন্যবাদ ম্যাম। পরের প্রশ্নটি করেছেন অরূপ পণ্ডিত। উনি লিখছেন, অসংখ্য ধন্যবাদ ম্যাম। দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি, আমার জানার আগ্রহ, মঙ্গল কাব্যগুলোকে কি আমরা খাঁটি লোককথার দলিল হিসেবে মেনে নিতে পারি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লোককথার উৎপত্তির পিছনে কি শুধু খাঁটি অন্ধবিশ্বাসকেই দায়ী করা যায়? তোমার প্রথম প্রশ্ন, যেটা দুটো খুব বড় বড় প্রশ্ন করেছো এবং অনেক বড় বড় উত্তর। যাই হোক, প্রথম প্রশ্ন মঙ্গল কাব্যকে ঘিরে অজস্র বিতর্ক প্রতিনিয়ত আমাদের সারস্বত সমাজে চলছে। তবে মঙ্গল কাব্যগুলো যেহেতু একটা মৌখিক পরম্পরা এবং দীর্ঘদিন ধরে মৌখিক পরম্পরাতেই এগুলো বাহিত হয়েছে, সুতরাং এগুলোকে আমরা মানে লোক সংস্কৃতির উপাদান বলে মনে করি। তবে এগুলো পিওরলি লোক কথা কিনা, কেন তার একটা পারপাস আছে, এবং পরবর্তীকালে সেগুলো যখন লিখিত আকার নিল তখন সেখানে কিছু তার মধ্যে কিছু পরিবর্তন, এবং যেহেতু সেটা পরবর্তীকালে একটা লিখিত রূপ ধারণ করেছে, তার একটা নির্দিষ্ট রচয়িতা আছে, এবং সেই রচনা যে বিষয়গুলো, তার একটা নির্দিষ্ট রচনাকাল ইত্যাদি, যেগুলো লোক সংস্কৃতির উপাদানে সচরাচর থাকে না, সেই ব্যাপারগুলো এসে গেছে, সেহেতু সেগুলোকে আমরা নির্ভেজাল লোক কথা বলবো না। তবে এর মধ্যে প্রচুর লোককথার উপাদান আছে, এবং আদিতে এগুলো মানে লোককথারই নামান্তর ছিল, সেটা বলা যায়। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল কিংশুক, আমি ভুলে গেলাম। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? ম্যাম, দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে, লোককথার উৎপত্তির পিছনে কি শুধু খাঁটি অন্ধবিশ্বাসকেই দায়ী করা যায়? না, লোককথার উৎপত্তির পেছনে কোনো অন্ধবিশ্বাস নেই কোনোভাবে। তুমি যে এতক্ষণ আমার আলোচনা শুনলে তাই কি মনে হলো? লোককথাগুলো ওই সমাজের মানুষের অত্যন্ত গভীর নিগুড় কিছু অর্থবাহী মনস্তাত্ত্বিক সেগুলো অনেক ক্ষেত্রে রূপকের আড়ালে, উপমার আড়ালে, কিছু
আপাত নিরীহ ঘটনার আড়ালে, আপাতত নিরীহ চরিত্রের আড়ালে প্রকাশিত হয়েছে। আসলে তার পেছনে অনেক মানে গভীর বিষয় রয়েছে, যা কিনা একটা গোষ্ঠী, একটা সমাজের আশা আকাঙ্ক্ষা, তাদের প্রতিবাদ, তাদের প্রতিরোধ, তাদের জিজ্ঞাসা, তাদের জীবন জিজ্ঞাসা, তাদের মনস্তত্ত্ব সবকিছুকেই ফুটিয়ে তোলে। কোনোভাবেই এর সঙ্গে অন্ধবিশ্বাস নেই। পরবর্তীকালে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তুমি বলতে চাইছো ব্রত কথাগুলোর সঙ্গে কিছু অন্ধবিশ্বাস জনিত আচার জড়িয়ে গেছে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু লোককথাগুলো কোনোভাবেই অন্ধবিশ্বাস প্রসূত নয়। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। পরের প্রশ্ন নীলাশিস বসুর অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আছে, আমি একসাথেই নিয়ে নিচ্ছি। দুটো প্রশ্নের মধ্যে প্রথমটি হলো রূপকথা এবং লোককথার পার্থক্য বিষয়ে নীলাশিস জানতে চেয়েছেন। আর উনি প্রশ্ন করেছেন ঠাকুমার ঝুলি কি শুধুই রূপকথা নাকি লোককথা হিসাবেও তার গুরুত্ব আছে? আসলে তুমি আমার এতক্ষণের আলোচনায় পেয়েছো উত্তরটা। অ্যাকচুয়ালি লোককথা বা ফোক টেলস হচ্ছে তার মেইন ক্যাটাগরি। ওই মানে মৌখিক পরম্পরার যে বিভিন্ন জনারগুলো আছে, গাথা, প্রবাদ, লোককথা, এরকমই লোককথাকে আমরা একটা মাত্র ভাগ বলছি, অর্থাৎ মৌখিক পরম্পরার এটা একটা মূল উপাদান। এই কথার মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে। মানে যেমন রূপকথা, যে গল্পগুলোর মধ্যে রাজা রানী, কোষ খোকস, দৈত্য, দানব, জিন, পরী, হ্যাঁ, ব্যঙ্গমা ব্যঙ্গমী, কিংবা এই যে পক্ষীরাজ ঘোড়া, ইউনিকর্ন, এরকম ধরনের কিছু অবাস্তব চরিত্রগুলো থাকে, যে মূলত মানে ওই শেষে গিয়ে একটা মিলানন্তা পরিণতি হবেই, এগুলোকে বলছে রূপকথা। রূপকথা হচ্ছে লোককথারই একটা ভাগ। তো লোককথার মধ্যে আরো অনেকগুলো ভাগ বললাম, যে ব্রত কথা বললাম, কিংবদন্তি বা লিজেন্ড বললাম, মিথ বা লোকপুরাণ বললাম, এগুলো হচ্ছে লোককথার এক একটা ভাগ। তো রূপকথা সেই ঠাকুরমার ঝুলিটা মূলত রূপকথা। ঠাকুরমার ঝুলির যে গল্পগুলো, সেগুলো মূলত রূপকথার গল্প। ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। আমাদের শেষ প্রশ্ন আজকের মতো অরূপ পণ্ডিতের করা। উনি লিখছেন ভারতবর্ষের মতো বহুভাষিক ও বৈচিত্র্যময় দেশে অসংখ্য লোককথা চতুর্দিকে ছড়িয়ে আছে। ভারতবর্ষীয় লোককথার প্রেক্ষিতে এমন কোনো সাধারণ সূত্র আছে কি যা ভারতীয় লোককথাকে চিনতে সাহায্য করে, পাশাপাশি অভারতবর্ষীয় লোককথা থেকে তাকে পৃথক করে? খুব ভালো প্রশ্ন এটা। অ্যাকচুয়ালি লোককথা, লোককথাকে পাঠ করার বা সেটার বিশ্লেষণ করার অজস্র পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো তোমার এই উত্তরগুলো, অনেকগুলো উত্তরের সঙ্গে সংযুক্ত। যেমন লোককথা পরিভ্রমণ করেছে। একটা সময় ছিল মানুষ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে জীবিকার সন্ধানে, কিংবা জ্ঞানের সন্ধানে, কিংবা কোনো বিশেষ মিশন নিয়ে, অথবা শুধুমাত্র ভ্রমণ পিপাসা চরিতার্থ করার জন্যই গেছে, এবং সে সঙ্গে করে নিয়ে গেছে তার নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি। খুব স্বাভাবিকভাবেই এই লোককথাগুলো পরিভ্রমণ করেছে। একটা সময়ে এরকম কিছু ভাবনা ছিল, ম্যাক্স মুলার, থিওডর বেনফে, এরকম কিছু মানুষ, তারা মনে করতেন যে পৃথিবীর বিভিন্ন দেশে যে লোককথাগুলো প্রচলিত আছে, এর সবগুলোরই উৎসস্থল হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ আমরা জানি অত্যন্ত প্রাচীন সভ্যতা এবং সংস্কৃতির এক দেশ, এবং সেই দেশে সত্যি সত্যি লোককথার ভান্ডার অত্যন্ত ছিল। কিন্তু এই যে ভাবনাটা যে সমস্ত লোকে পাওয়া যাক, কিংবা আফ্রিকায় পাওয়া যাক, কিংবা আমেরিকা বা অন্য কোনো মহাদেশে পাওয়া যাক, তাকে তার উৎসটা ভারতবর্ষে, এই ভাবনাটা ঠিক ইন্ডিয়ানিস্টিক থিওরি বলা হয় এই থিওরিটা। তো এই ভাবনাটা সঠিক নয়। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে একই রকম অভিজ্ঞতা, একই রকম গল্পের জন্ম তো দিয়েইছে, সেই সঙ্গে অনেক দেশেই তার নিজস্ব সাংস্কৃতিক এবং সামাজিক পরিমণ্ডল কিছু কিছু
লোককথার সৃষ্টি করেছিল, হয়তো এত সংখ্যায় নয় কিন্তু ছিল। এবার ভারতবর্ষের এই যে বললে বহুভাষিক এবং বহু সংস্কৃতির দেশ, এর এক এক অঞ্চলে এক এক ধরনের লোককথা এবং এক একটি মানে লোককথার মধ্যে আবার অজস্র ধরনের উপাদান রয়েছে। ফলে একটি মাত্র সূত্রের মাধ্যমে সেটাকে চিহ্নিত করা বা পরিচয় দেওয়া খুব মুশকিল। আমি নিজেই জানি যে একটা সময় আমাদের পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্রের ব্রত কথা, দুটো অঞ্চলে ব্রতের অনেক কিছু মিল আছে, ব্রত কথার মধ্যে কম্পারেটিভ স্টাডি করার চেষ্টা করেছিলাম, করতে গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম যে মানে সেখানকার উপাদান সেটা ভীষণভাবে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো সুতরাং আমাদের দেশে লোককথাকে নিয়ে খুব ব্যাপক যেভাবে একটা সময়ে ওই যে বললাম যে কার্লে ক্রোন বা স্টেট টমসন বা অ্যান্টিয়ার্নে এরা কাজ করেছিলেন সারা দেশব্যাপী সমস্ত লোককথা সংগ্রহ করে, আমাদের দেশে এখনো পর্যন্ত এরকম ধরেন বিশাল আকার কোনো কাজ হয়নি। যদি হয় তাহলে হয়তো এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সমস্ত অঞ্চলের সমস্ত সমাজের লোক সমাজ তো বটেই, আদিবাসী সমাজের সব লোককথা সংগ্রহ করে সেগুলোকে বিচার বিশ্লেষণ করতে পারলে তবেই তোমার এই প্রশ্নের উত্তর সম্ভব। তবে ভাবনাটা খুবই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একে অন্য অঞ্চলের কাহিনী পরিভ্রমণের সূত্রে লোককথা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে এমন ভাবে পরিভ্রমণ করেছে যে তার আর্কিটাইপ নির্ণয়ের কাজটিও অত্যন্ত শ্রমসাধ্য। যে কোনো একটি গল্প তার মূল উৎসস্থল কোনটি সেটা দেখতে গেলে তার টাইপ ইন্ডেক্স, তার মোটিভ ইন্ডেক্স, তার আর্কিটাইপ, তার ঐক্যটাইপ, এই সমস্ত কিছুই বিশ্লেষণ করে তবে সেটার সন্ধান পাওয়া যাবে। তার ফলে এই পুরো বিষয়টা জটিলতর এবং শ্রমসাধ্য একটি কাজ। অনেক ধন্যবাদ ম্যাম। আসলে আরেকটা প্রশ্ন ছিল, আমি দুঃখিত, আমি মিস করে গেছিলাম। প্রশ্নটা করেছেন সুখেন্দু দাস। উনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ম্যাম, মিথ কি কোনোভাবে লোককথাকে নিয়ন্ত্রণ করে? মিথ লোককথাকে নিয়ন্ত্রণ করে, উত্তরটা হ্যাঁও বটে আবার নাও বটে। অ্যাকচুয়ালি মিথকে বলা হয় প্রাচীনতম একটা রূপ। তার কারণ মিথকে বলা হচ্ছে আসলে এটা তোমার মানে প্রাক বৈজ্ঞানিক যুগের বিজ্ঞান। মানে অ্যাকচুয়ালি মানুষ একেবারে যখন গুহাবাসী অরণ্যাচারী ছিল সেই পর্যায়ে, যখন কিনা সত্যিকারের মানে সায়েন্টিফিক করার সুযোগ তার হাতে ছিল না, তখনও তার মনে অনেক প্রশ্ন জন্মাতো এবং সেই প্রশ্নের উত্তরগুলো জানার কোনো উপায় তার ছিল না। সুতরাং সে কিছু ব্যাখ্যা নিজের মতো করে করে নিত। কেন ভূমিকম্প হচ্ছে, কেন গাছ জন্মায়, কিভাবে গাছের সৃষ্টি হলো, কিভাবে এলো পৃথিবীতে, মানুষের সৃষ্টি কিভাবে হলো, এরকম অজস্র প্রশ্ন। কেন বৃষ্টি হয়, কেন বজ্রপাত হয়, কেন আকাশে অসংখ্য প্রশ্ন ছিল তার মনে। ওই প্রশ্নগুলোর উত্তরগুলো তারা তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা দান করেছিল, যেগুলোকে আমরা মিথ বলে থাকি। তো এই মিথ সেই কারণেই অন্যান্য লোককথার আদিরূপ বলা হয় এবং এই মিথগুলোই ধীরে 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 পরিবর্তিত হয়ে মানে ব্রত কথা কিংবা রূপকথার রূপ লাভ করেছে। এবার সমস্ত মিথই যে রূপ, আবার সমস্ত লোককথার উৎসেই যে কোনো মিথ আছে এমনও নয়। সেই জন্য উত্তরটা হ্যাঁও বটে, বেশ কিছু মিথ নিয়ন্ত্রণ করেছে কিছু লোককথাকে, আবার অনেক লোককথা স্বাধীন সত্তার পরিচয়ও। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মৃন্ময় প্রামাণিক, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিভাগীয় প্রধান। স্যার, আপনি যদি কিছু বলেন। নমস্কার মৃন্ময় বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার দিদি। না আমার আসলে আজকে তেমন কিছু বলার নেই, কিন্তু আমার অনেক কিছু জানার আগ্রহ ছিল। আমি বক্তৃতাটা না বেশিরভাগটা মিস করে গেছি, তার কারণ আমার আজকে ইন্টারনেটের ভীষণ সমস্যা হচ্ছে। আমি ওই জন্য 3বার জয়েন করলাম, 3বার জয়েন করে 3বার লিভ হয়ে গেছি আমি। হ্যাঁ, তো আমি পুরোটা শুনতে পাইনি। হ্যাঁ, তো একটু একটু যা শুনলাম, মানে দিদিকে অসংখ্য ধন্যবাদ মানে এরকম চমৎকার আলোচনার জন্য। কিন্তু
আমার এই মুহূর্তে সত্যি কোনো প্রশ্ন নেই, কারণ আমি বেশিরভাগ পার্টটাই মিস করে গেছি বক্তৃতার। বেশ, পরবর্তীকালে প্রশ্নের অপেক্ষায় রইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক নিশ্চয়ই ধন্যবাদ নিশ্চয়ই। আপনাকে, আপনার সমৃদ্ধ সময় আমার সঙ্গে যে ছিলেন এটাই ভালো লাগছে। না 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 না, একদম আমাদের খুব উপকার হলো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ ম্যাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি। তো আমরা এবার অনুষ্ঠান শেষ করব, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, তাদেরকে ধন্যবাদ জানানো আমাদের কর্তব্য, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। প্রথমেই আবার আমি নাম নেব ডক্টর মৃন্ময় প্রামাণিকের, যার অনুপ্রেরণায় এবং যিনি না থাকলে এই অর্গানাইজেশন আমরা সৃষ্টি করার কথা হয়তো সেভাবে ভাবতাম না, এবং তিনি বিভিন্ন রকম ভাবে আমাদের পাশে রয়েছেন। এছাড়াও আমাদের টিমের প্রত্যেক সদস্যকে আলাদা করে কৃত্তিকা মণ্ডল, আব্দুর রাজ্জাক, অনিন্দিতা সিনহা রয়, প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আরো যারা যারা আমাদের এই লেকচারের খবর এবং পোস্টার বিভিন্ন দিকে শেয়ার করেছেন এবং তার ফলে অনেকেই আমাদের সঙ্গে আজকে যোগদান করতে পেরেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আর সব শেষে আরেকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, আমাদের নেক্সট লেকচার যিনি দেবেন তার নাম শুভাশিস পান। তিনি পিএইচডি রিসার্চ স্কলার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। তিনি বলবেন স্কটিশ ওরিয়েন্টালিজম ইন 19th সেঞ্চুরি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটাই তার বিষয়, এই বিষয়ে তিনি বলবেন। এটি অনুষ্ঠিত হতে চলেছে 12 তারিখ, সময় একই, সন্ধ্যা 7টায়। প্রত্যেককে আবার একবার ধন্যবাদ জানাই, ম্যামকেও ধন্যবাদ, স্যারেদের ধন্যবাদ, প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য এবং আমাদের সমৃদ্ধ করার জন্য। অনেক ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাই তোমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান কন্ডাক্ট করার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগলো। ধন্যবাদ। নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি।